বিজ্ঞান সাধারণ ও অসাধারণ বিজ্ঞান বিষয়ক কুইজ অনুষ্ঠানটি আমরা এখানে শুরু করতে যাচ্ছি। সবাইকে স্বাগতম। গত অনুষ্ঠানে মতো এবারও মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক শ্রেণীর কিছু ছাত্রছাত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে গত অনুষ্ঠানে যারা ভালো করেছিল তাদেরকে আবার আমন্ত্রণ জানানো হয়েছে, আর বাকিরা নতুন। সব প্রতিযোগীদের সাথে প্রথমেই পরিচিত হওয়া যাক। আমি মোহাম্মদ হাসানুর ইসলাম। আমি আহরিয়ার জান্নাত অরিশা। আমি তাহসিন সগীর। আমি তাশফিয়া হক নুহা। আমি সাদিকুল ইসলাম সাদি। আমি সাদিয়া আফরিন উর্জি। আমি অভয় সেন পিয়ান। আমি হালিমাতুস সাদিয়া। আমি কাজী অনিক আরমান। আমি অর্জিতা দাস কথা। তো আমাদের অনুষ্ঠানটি 4 পর্বে বিভক্ত। আমাদের প্রথম পর্বটির নাম হলো বিজ্ঞান সবখানে, যেটা সরাসরি বিজ্ঞানের কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের দৈনন্দিন জীবন থেকে আসতে পারে, অথবা অনেক দূরের বিজ্ঞান, তাত্ত্বিক বিজ্ঞান থেকেও আসতে পারে। তো আমাদের প্রথম প্রশ্ন, বিভিন্ন দেশে দেশে মৌমাছি, অনেক মানুষের পেশাই হলো মৌমাছি পালন, এবং মৌমাছির জন্য তারা আলাদা বাক্স মৌচাক তৈরি করে, কৃত্রিম মৌচাক, সেখানে মধু হয়, মধু তারা বিক্রি করে ইত্যাদি। কিন্তু অনেক দেশে কিন্তু এই মধু বিক্রি করাটাই প্রধান উদ্দেশ্য না, তাদের আয়ের প্রধান উৎস হলো কৃষকদের থেকে। তারা কৃষকের কাছে এটা ভাড়া দেয়। যেগুলো কেন ভাড়া দেয়? নোহা। পলিনেশন করার জন্য, বিকজ মৌমাছি হচ্ছে গিয়ে যেগুলা প্ল্যান্টসের মধ্যে ইনসেক্ট পলিনেট করে, সেগুলো তারা পলিনেশন করে হচ্ছে গিয়ে রিপ্রোডাকশন করছে গাছ বা হচ্ছে ফার্মসগুলার, তার জন্য। উত্তর সঠিক। নোহা 5 নম্বর পাবে, কারণ মৌমাছি অনেক কীটপতঙ্গ, বাতাস, অনেক কিছু পলিনেশনে, যেটা পরাগায়ন বলি আমরা, পলিনেশনে সাহায্য করে, কিন্তু মৌমাছি তার মধ্যে অন্যতম। বড় বড় ক্ষেত বিভিন্ন বিষয়ে, সেখানে কিন্তু কৃষক যদি মৌমাছি না পায় তার ফলন ভালো হবে না। সেজন্য মৌমাছি যারা পালন করে তাদের একটা বড় সুবিধা, তাদেরকে সবাই আদরে করে এবং তাদেরকে ইনভাইট করে চাকগুলো কৃষকের ক্ষেতের পাশে দিয়ে যাতে রাখে। উত্তর সঠিক। আমাদের 5 নম্বর পেয়ে গেল নোহা। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটা, তাত্ত্বিক গাণিতিক পদার্থবিদরা একটা জিনিস বলছে তাত্ত্বিকভাবেই, সেটা অনেকটা তাদেরই তত্ত্ব অতিক্রম করার উপক্রম করেছে। সেটা হলো স্থানকালের মধ্যে এমন এক ধরনের জিনিস গাণিতিকভাবে তারা অনুমান করছেন যে এটা একটা অনেকটা কীটের সুড়ঙ্গের মতো। নামও দিয়েছে ওয়ার্ম হোল, মানে কীটের সুড়ঙ্গ, ওয়ার্ম হোল। এতে বৈশিষ্ট্য কি, কেন এই কীটের সুড়ঙ্গ বলছে, এবং এটা হবেও বা কি? অভয়। স্যার, এটা মূলত ওয়ার্মহোলকে কীটের সুড়ঙ্গ বলার প্রধান কারণ হলো, কীটের সুড়ঙ্গে আমরা দেখি যে তারা মাটি ভেদ করে, মনে করেন একটা স্তূপ আছে, সেই স্তূপের মধ্যে দিয়ে ভেদ করে তারা একই সরল রেখায় তার স্তূপটাকে অতিক্রম করে স্তূপের ভিতর দিয়ে চলে যেতে পারে। স্পেস টাইমে যখন আমরা এই মাটির সুড়ঙ্গের সাথে তুলনা করি, সেখানে ওয়ার্মহোল জিনিসটা হলো যে স্পেস টাইমের মধ্যে যখন ডিস্টরশন হয়, তখন মনে করেন স্পেস টাইমের এক স্থান থেকে অন্য স্থানে একটা পোর্টাল তৈরি হয়ে যায়। এই পোর্টালটাকে আমরা বলছি ওয়ার্মহোল। এই ওয়ার্মহোল মূলত আইনস্টাইনের সমীকরণ সমাধানের মাধ্যমেই আমরা খুঁজে পেয়েছি, এবং আর কি যদিও আমরা বাস্তবিকভাবে এটা খুঁজে পাইনি, এটা তাত্ত্বিক পর্যায়ে আছে, কিন্তু এই ওয়ার্মহোল যদি সত্যিকার অর্থেই থাকে, তাহলে দেখা যাবে যে আমরা ইউনিভার্সের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিমিষেই সুড়ঙ্গের মতো পথ দিয়ে চলে যেতে পারবো। এই পথটাই হলো ওয়ার্মহোল। এটা মূলত স্পেস টাইম মূলত 4D আর কি 4 ডাইমেনশনাল, এবং আমরা এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে সেই 4 ডাইমেনশনাল ওয়ার্মহোলের মধ্য দিয়ে আমরা ট্রাভেল করতে পারবো। উত্তর মোটামুটি সঠিক। আমরা অভয়কে এটার জন্য 5 নম্বর দেব। আসলে ওয়ার্মহোলটা এখনও একটা গাণিতিক প্রকল্প। স্থানকালে তো উপর দিয়ে যেতে হবে, স্থানকাল অতিক্রম করে যেতে হবে। এটা যেন এক ধরনের শর্টকাট করে ফেললো। সুড়ঙ্গ যেরকম একটা শর্টকাট, যে পাহাড় বেয়ে যেতে হবে না, পাহাড়ের তলা দিয়ে ঢুকে গেল, এটা ওরকম একটা গাণিতিক ব্যাপার। যে যেটা অলরেডি বলা হয়েছে, সেটা হলো মূলত এটা দিয়ে যেটা সম্ভব হবে যে স্পেস টাইমের যে কোনো একটা পয়েন্টে গিয়ে আমি হাজির হতে পারি, তার মানে টাইমকে আমরা অতিক্রম করতে পারি। এবং সেক্ষেত্রে অবশ্য সুড়ঙ্গের যে মুখ, তার একটা গতির দরকার হবে, আলোর গতির কাছে দরকার। সুড়ঙ্গ মুখটা এখানে খুব গুরুত্বপূর্ণ। যাক, পুরো জিনিসটাই এখনও একটা তাত্ত্বিক ব্যাপার। আমরা টাইমকে অতিক্রম করব সে ধরনের কোনো বাস্তব কিছু আমাদের সামনে নেই। আমরা পরের প্রশ্নে চলে যাই। স্মার্টফোনে
এবং আরও বিভিন্ন ডিভাইসে টাচ স্ক্রিন সব জায়গায় আছে। ছুলেই আমি একটা জিনিস এক্সিকিউট করতে পারি, যে যে হুকুম দিয়ে এটা করো ওটা করো, এটা সিলেক্ট করতে পারি শুধু আঙ্গুলের একটু ছোঁয়া দিয়ে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? নোহা, ট্রানজিস্টার্স থাকে এটার স্ক্রিনের ভিতরে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে ইলেকট্রন, আমাদের বডির মধ্যে ইলেকট্রন থাকে। সো আমরা যখন টাচ করি তখন ওই ইলেকট্রনের যাওয়ার জন্য ভিতরে যে সেমিকন্ডাক্টরসগুলো আছে ওখানে মানে সার্কিট হয় বেসিকলি, দ্যাটস হাউ এটা কাজ করে। হয়তো সঠিক। এটা ছুলে এটা একটা নিজেই সার্কিট করে দেয়, কারণ আমাদের হাতের পরিবহন ক্ষমতা আছে, কারেন্টটা খুব ক্ষুদ্র কারেন্ট কিন্তু চলে যায় এটা দিয়ে। আর স্ক্রিনের তলায় কি থাকে, এটা আমি সবাইকে দিতে চাই যে স্ক্রিনের তলায় কি থাকে যার জন্যে এই সার্কিটটা কাজ করে। কন্ডাক্টরস, সেমিকন্ডাক্টরস না, শুধু সেমিকন্ডাক্টর বললে হবে না, আমি আবার স্ক্রিনের নিচে মূলত ক্যাপাসিটিভ একটা লেয়ার থাকে আর কি, কতগুলা লেয়ার মিলে, সাধারণত 3টা লেয়ার মিলে একটা টাচ স্ক্রিন তৈরি হয়। তো আমরা যখন স্ক্রিনটাতে চাপ দিই তখন সেই ক্যাপাসিটিভ লেয়ারটা সহ উপরে সবগুলো স্ক্রিন আর কি সংযুক্ত হয়, এবং এই কারণেই সার্কিটটা পূর্ণ হয়। এর আগ পর্যন্ত সার্কিটটা মূলত পৃথকভাবে থাকে। উত্তর সঠিক। আসলে একটা ক্যাপাসিটারের মতো জিনিস থাকে, ক্যাপাসিটার পার্ট থাকে, যাতে করে ক্যাপাসিটারটার উত্থান পতন হয়, হ্যাঁ, ক্যাপাসিটারটার মানটা হয়, তাতেই আমরা সিগন্যালটা দিতে পারি। যে শুধু ক্যাপাসিটার না, এটা অন্য কিছু হতে পারে, রেজিস্টার হতে পারে, রেজিস্ট্যান্সের উত্থান পতন এটা হতে পারে, একটা রেজিস্ট্যান্স একটা পথ করে দিচ্ছে তাও হতে পারে। আমরা নম্বরটা ভাগ করে দেব, নোহাকে 3 নম্বরেই দেব আর অভয়কে 2 নম্বর। আমরা পরের প্রশ্নে চলে যাব। প্রবাল একটা সুন্দর জিনিস, সবাই খুব প্রবাল দ্বীপে যেতে চায়, প্রবাল দ্বীপ দেখতে চায়, প্রবালকে ভালোবাসতে চায়। তার একটা বড় কারণ হলো তার লাল নীল সবুজ রং খুবই সুন্দর, এবং পানির ভিতরে যে তারা বিশাল জায়গা জুড়ে এটা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই রং হারিয়ে যাচ্ছে, প্রবাল সাদা হয়ে যাচ্ছে, এবং এটা সবার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। কেন এটা হচ্ছে? আরমান। মেইনলি আমাদের যে পলিউশন হচ্ছে সেটার কারণে ওশেন অ্যাসিডিফিকেশনটা বাড়তেছে। এটার কারণে ওইটার কোরালের যে কালার আছে সেটার সাথে রিয়্যাক্ট করে ওটা নিউট্রাল কালারের দিকে যাচ্ছে, এবং হচ্ছে সেটা কাইন্ড অফ গ্রেইশ বা হোয়াইটিশের মতো হয়ে এই যাচ্ছে। কালারটা কিসের এবং কেন এটা হচ্ছে আরেকটু বিস্তারিত বলতে হবে। ওখানকার যে কেমিক্যাল রিঅ্যাকশনগুলো হচ্ছে সেগুলোর কারণে। কি হচ্ছে? কেমিক্যাল রিঅ্যাকশনগুলো হচ্ছে ওশেন অ্যাসিডিফিকেশন। ব্যাপার নয়, আমি আবার একটু সুযোগ দিচ্ছি। আরমানের মূল কথাটা ঠিক, প্রবাল হারিয়ে ফেলছে দূষণের কারণে, কিন্তু আর একটু বিস্তারিত জানতে চাই যদি কেউ বলতে পারে। আসলে প্রবাল জিনিসটা একটু কমপ্লিকেটেড, এটা না জানলে এটার উত্তর দেওয়া কঠিন। প্রবাল একা নয়, প্রবালের ভিতর, প্রবাল নিজে একটা কীট, এক ধরনের কীট, সে প্রাণী, পোকার মতো প্রাণী, কিন্তু তার সাথে খুব মাখামাখি করে আছে কিছু আলজি, উদ্ভিদের আলজি। কালারটা কিন্তু তার, প্রবালের না। তারা দুজনকে সাহায্য করে এবং একে অন্যকে আশ্রয় দিয়েছে আলগিগুলো। কিন্তু যখন দূষণ বা এক ধরনের স্ট্রেস হয়, স্ট্রেস যেরকম উচ্চ তাপের স্ট্রেস হতে পারে, যেটা আমাদের পৃথিবীর উষ্ণায়নের ফলে হচ্ছে, পানি গরম হয়ে যাচ্ছে, তখন স্ট্রেস হলে ওই আলজিটাকে প্রবাল রাখতে পারে না, সেটাকে বের করে দেয়। আলজিটাও মরে যায়, প্রবালও মরে যায়, মানে আর রংটাও চলে যায়, কারণ রংটা ছিল আলজির, যেহেতু সে চলে গেছে রংটাও হারিয়ে ফেলে। এটা কিন্তু একটা ওয়ার্নিং সাইন। যখনই আমরা দেখব যে প্রবাল তার রং হারিয়ে ফেলছে, তখনই বুঝবো যে আমরা একটা খারাপের দিকে যাচ্ছি, ক্লাইমেট চেঞ্জের দিকে যাচ্ছি। এটা খুব, আরমানকে আমরা এটা আংশিক নম্বর দেব, 3 নম্বর। আমরা পরের প্রশ্নে চলে যাই। টেলিভিশনের পর্দায় বায়োনিক উইমেন, বায়োনিক ম্যান, এরকম অনেক কিছু দেখি, অনেকে বেশ পপুলার চরিত্র সৃষ্টি হয়েছে। কিন্তু তাতে মনে হতে পারে ওরা আবার একটু এক্সাজারেট করে যে বায়োনিক উইমেন অনেক কিছু করে ফেলতেছে, কিন্তু আসলেও বায়োনিক যে বিষয়টা সেটা অনেক কিছু করতে পারে, অনেক অবাক কাণ্ড করতে পারে। এই বায়োনিক্স জিনিসটা কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর দ্বারা হচ্ছে গিয়ে আমরা যদি, এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং নয়, আমি আবার করছি, মেইনলি রোবোটিক্স আর আইওটি বেসড জিনিসগুলো দিয়ে আমরা ধরেন রোবোটিক্স আর আইওটি বেসড ডিভাইস দিয়ে আমরা ধরেন বায়োনিক আর্ম বানাতে পারি, যেগুলো মানুষের যাদের
যারা অ্যাম্পিউটেটেড হচ্ছে তারা তাদের হচ্ছে আইওটি ডিভাইসের মাধ্যমে ব্রেনের সাথে বা হচ্ছে এই মাসলসগুলো যেগুলো অবশিষ্ট আছে তাদের সাথে কানেক্ট করে মুভমেন্টস করতে পারবে আর্মের মাধ্যমে। সেই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে বায়োনিক স্টাফটা অনেক বেশি মানে কাজে দিতে পারে এই প্রেজেন্ট মোমেন্টে। আমার মনে হয় আরমান মূল বিষয়টাতে যেতে পেরেছে। বায়োনিক্স মানে হলো বায়োটা তো জৈব, আর নিক্সটা আসছে ইলেকট্রনিক্স থেকে। তার মানে ওই সিলিকনের ব্যাপার স্যাপার থাকবে, যেখানে লোহা লক্ষরের ব্যাপার থাকবে, সার্কিটের ব্যাপার থাকবে, এবং তার সাথে সম্পর্ক বায়োটা আসছে মস্তিষ্ক থেকে। যেমন আমরা যখন দেখি আসলে এটা আমাদের রেটিনার সিগন্যাল, সেটা চলে যায় মস্তিষ্কে, তখন আমরা দেখি। আমরা শুনি, আমাদের ককলিয়া অন্তর্কর্ণে ইনার ইয়ারে যে ককলিয়া আছে সে কিন্তু সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। তো এই সিগন্যালের গোলমালটা এখন আমরা যদি রেটিনার বদলে কৃত্রিম রেটিনা, টল আমাদের ক্যামেরাতেও তো রেটিনার মতোই জিনিস থাকে, সেই রকম আলোক সংবেদী জিনিস, সেটা যদি সরাসরি ব্রেনে পাঠিয়ে দিতে পারি তাহলে আমি অন্ধ হলেও আমি দেখতে পাবো, বা কানে না শুনলেও আমার যে অন্তর্কর্ণের সাথে সেখানে যদি আমি বায়োনিক কিছু দিতে পারি, ইলেকট্রনিক কিছু দিতে পারি যেটা কাঁপবে এবং সেটা সিগন্যালটা পাঠিয়ে দেবে ব্রেনে এবং আমি শুনতে পাবো। তো চমৎকার আরমান বলেছে, এবং 5 নম্বরেই আরমান পাবে এটার জন্য। আমরা চলে যাচ্ছি বিজ্ঞান ইতিহাসের বাঁকে। সেখানে বিজ্ঞান ইতিহাসের কোনো একটা ঘটনা বা কোনো একটা আবিষ্কার, আমি তার কিছু হিন্টস দেব, সেখান থেকে পুরো ঘটনাটা বলতে হবে। পুরো, তার মধ্যে মজার বিষয় থাকতে পারে, তার মধ্যে বড় আবিষ্কার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। 1730 সালের দিকে একটা বড় পরিবর্তন আসছিল ইংল্যান্ডের, বিশেষ করে ইংল্যান্ডের উত্তরে। তো সেখানে কয়লার খনি, লোহার খনি, পাশাপাশি কয়লার খনি, লোহার খনি। বিশেষ তো কয়লার খনিতে অনেক নিচে যেতে হয়, পানি জমে যায়, কাজ করতে পারে না, সেজন্য সবসময় পানি বের করে দিতে, নলকূপের মতো অনেক শ্রমিক খালি পানি বের করছে, পানি বের করছে, পানি বের করছে। তখন একজন ক্রাফটসম্যান, আমাদের কুশলী মানুষ, উনি এমন একটা কিছু আবিষ্কার করলেন, উদ্ভাবন করলেন, যেটাতে মানুষের আর পানি বের করতে হচ্ছে না। তো পানি সমস্যা মিটলো, খনির কাজ বাড়লো। শুধু তাই হলো না, উনি এমন একটা কাজ করলেন, শুধু এই কাজটা করে যে পুরো একটা জীবন বদলায় দিল ওই দেশের এবং পুরো বিশ্বের। 1730-এর দিকের ঘটনা, যেটা শুধু কয়লার খনির পানির সমস্যার সমাধান করলো না, লোহা তৈরির সমস্যার সমাধান করলো না, বরং পুরো দুনিয়াকে পাল্টিয়ে দিল, ইংল্যান্ডকে পাল্টিয়ে দিল। বিরাট একটা বিপ্লবের মতো ঘটে গেল। কি করেছিলেন? জেমস ওয়াট, উনি হচ্ছে গিয়ে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিল, যেটার জন্য পরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল। নোহা ঠিক পথেই আছে, কিন্তু মানুষের নামটা একটু ভুল হয়ে গেল। আমি এটা জেমস ওয়াট আর একটু পরে এসেছিলেন, কিন্তু প্রথম যে পানি তোলার যে পাম্পটা জন্য উনিও স্টিম ইঞ্জিনে করেছিলেন, কিন্তু উনি কে? ঠিক আছে, আমার মনে হয় ওনার কথা একটু কম প্রচারিত বলে অনেকে শোনেনি। উনি হলেন নিওকোমেন। স্টিম ইঞ্জিন আসলে নিওকোমেনই তৈরি করেছিলেন। নিওকোমেন, এটা এক সিলিন্ডারের, একদিকে থাকতো একটা ভার, ওই যে পাম্পের যে পিস্টন, আরেক দিকে থাকতো সিলিন্ডারের মধ্যে যে বাষ্প যেটাকে ঠেলবে ওটা, আরেক দিকে থাকতো একটা ভারী জিনিস। তখন বাষ্প যদি ঠেলে নিয়ে যেত, তারপর পাম্প একবার নিচের দিকে যেত, আবার যখন বাষ্প ওটা ঠান্ডা করতে বয়লারটা ওটা ছেড়ে দিত, আবার পাম্প উপরের দিকে যেত। খুব স্লোলি পাম্পটা চলতো, এবং বয়লারকে একবার গরম করতে হতো, আরেকবার ঠান্ডা করতে হতো। এত ক্রুড একটা যন্ত্র, কিন্তু যন্ত্র তো যন্ত্রই, এবং এটা বিপ্লব। জেমস ওয়াট এটা দেখে একটা এফিশিয়েন্ট স্টিম ইঞ্জিন তৈরি করেছেন, যেটাতে বারবার ঠান্ডা করতে হতো না, আবার গরম করতে হতো না, সেজন্য ওনার নামটা বেশি। কিন্তু আমরা তবু যে বলেছেন, নোহাই বোধহয় বলেছে যে স্টিম ইঞ্জিনের আবিষ্কার এবং শিল্প বিপ্লবের ওখানেই শুরু, দুনিয়াটা বদলে গেল। নোহা এটার জন্য 5 নম্বরেই পাবে, মূল কথাটা বলেছে, মানুষটার নাম ভুল হলেও। আমরা পরের প্রশ্নে চলে যাই। ইয়োহান কেপলার সেই 1600 শতকে উনি প্রথম
উনি তো কপার্নিকাসের পরে এসেছিলেন, উনি একজন ম্যাথমেটিশিয়ান, গণিতজ্ঞ মানুষ। উনি মেইনলি গণিত ব্যবহার করেই এবং পর্যবেক্ষণ করে অনেক ডেটা পেয়ে গেছেন উনি। সেই ডেটা তথ্যগুলো, আকাশের তথ্য, মঙ্গল গ্রহ ঘোরার তথ্য, সেগুলো দিয়ে উনি দেখালেন যে গ্রহগুলো বৃত্তাকার পথে ঘোরে না, যে ভুল কপার্নিকাসও করেছে, বৃত্তাকার পথে। এবং হাজার বছর ধরে সেই অ্যারিস্টটলের আমলেও বৃত্তাকার পথ মনে করা হতো, উনি বলে উপবৃত্তাকার পথে ঘোরে। কিন্তু এই যে ডেটা পর্যবেক্ষণ না করে তৈরি ডেটা পেয়ে গেছেন, এই ডেটাটা উনি কোথায় পেয়েছিলেন? অভয়। যখন থেকে বিজ্ঞান চর্চা শুরু হয় তখন থেকেই মানুষ মহাকাশের প্রতি একটা আকর্ষণ থাকে। তো সেই মহাকাশের প্রতি আকর্ষণ থেকেই তারা বিভিন্ন তারার, বিভিন্ন গ্রহের আর কি গতিপথ নির্ণয়ের জন্য চেষ্টা করতে থাকে। এবং সেই জন্যই এমন একটা যন্ত্র আবিষ্কার করা হয় যেটা সেক্সটেন্ট কিংবা এরকম কিছু একটা, যেটা আর কি গোলীয় একটা জিনিস থাকে। আমি অভয়কে থামাবো এবং আবার দেব, একেবারে ইতিহাসের পিছনে যেতে হবে না। উনি যার সাথে কাজ করতেন, যার কাছ থেকে উনি ডাটা পেয়েছেন, তার কথা আমি একটু জানতে চেয়েছিলাম, যদি কেউ বলতে পারে। স্যার, জোহানেস কেপলারের একজন যিনি নিয়োগ দিয়েছিলেন, জোহানেস কেপলার মূলত একজন শিক্ষক ছিলেন। তো তাকে নিয়োগ দেওয়া হয়েছিল একজন আর কি জমিদার টাইপের একজন মানুষ ছিলেন। তো তিনি তাকে বলেছিলেন যে আমি যেহেতু এটা কমপ্লিট করতে পারলাম না, তুমি আমার লাইফের ওয়ার্কটা কমপ্লিট করো। এবং তাকে নিয়োগ করার পরে সেই জোহানেস কেপলার যখন স্কুল শিক্ষক, তার নামটা মনে আছে অভয়? সরি স্যার, তার নামটা মনে নেই। আচ্ছা, না করলেও আকারে ইঙ্গিতে অভয় অনেক কথা বলে ফেলেছে। জমিদার টাইপের বলেছে, আসলে জমিদার টাইপের অভিজাত লোক ছিল। এবং অভিজাত বলেই সে সময় অভিজাত লোকরা কথায় কথায় লড়াই করত, তলোয়ার দিয়ে লড়াই করত। কিছু একটা কাটাকাটি হলে সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে ফেলতো, লড়াই করতো। লড়াই করতে গিয়ে ওনার নাকটা কাটা পড়েছিল এবং উনি নকল নাক দিয়েই চিরকাল চলেছেন, সেজন্য উনি বিখ্যাত। উনি টাইকো ব্রাহে। এবং রাজা ওনাকে একটা দ্বীপ দিয়ে দিয়েছিলেন, যেখানে বসে উনি একটা মানমন্দির বানিয়ে আকাশ পর্যবেক্ষণ করেছেন। দুনিয়ার সবচেয়ে চমৎকার একজন পর্যবেক্ষক। যদি ওনার তত্ত্বগুলো ভুল, উনি কপার্নিকাসের তত্ত্বও বিশ্বাস করতেন না, কিন্তু অত্যন্ত কারেক্ট ডেটা উনি পেয়েছেন টাইকো ব্রাহে। তখন কিন্তু টেলিস্কোপ ছিল না, খালি চোখে। অন্যান্য যন্ত্র ছিল, ওই যে সেক্সট্যান্টের কথা বলেছে, এই জাতীয় যন্ত্র ছিল, দেখার অন্যান্য ব্যবস্থা ছিল। 1 ডিগ্রিকে 60 ভাগের 1 ভাগ হলো মিনিট, 1 মিনিট। সেরকম 1 ডিগ্রিরও মিনিটখানেক ডিফারেন্স উনি ধরে ফেলতেন মাপে। এবং সেখান থেকেই এই কেপলারের পক্ষে এটা সহজ হয়েছিল। আমি অভয়কে পুরো নম্বরই দেব, 5 নম্বর এটার জন্য। পরের ইতিহাস, ফ্রান্সের একজন বিখ্যাত গণিতবিদ ল্যাগ্রেঞ্জ, উনি আক্ষেপ করে বলেছিলেন, ওনারই সমসাময়িক একজন বিজ্ঞানী তার সম্পর্কে খুব দুঃখ করে বলেছিলেন, ফ্রান্স এই জাতিটা একটা মাথা কেটে ফেললো মুহূর্তের মধ্যে, কিন্তু ওইরকম একটা মাথা পেতে এই জাতিকে 1000 বছর অপেক্ষা করতে হবে। কার কথা বলছিলেন? কি হয়েছিল? উনি হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ রেভলিউশনে, যেহেতু উনি হচ্ছে অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি থেকে ছিল, তার জন্য ওনাকেও মানে করা হয়েছিল, শিরোচ্ছেদ করা হয়েছিল, প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। হ্যাঁ, কিন্তু জনতার আদালতে। হ্যাঁ, কিন্তু উনি হচ্ছে গিয়ে কেমিস্ট্রি দিকে অনেক ইনভেনশন বা হচ্ছে গিয়ে ওই দিকে অনেক বেশি চর্চা করতেন, কেমিস্ট্রি। শুধু তাই নয়, ওনাকে কেমিস্ট্রির ফাদার অফ কেমিস্ট্রি বলা হয়। উনি আধুনিক কেমিস্ট্রির জনক। অথচ সেরকম একটা মানুষকে অভিজাত পরিবারের মানুষ বলে, অত্যাচারী বলে আখ্যা দিয়ে, গিলোটিন যন্ত্র দিয়ে তাকে, গিলোটিন যন্ত্রটা আবিষ্কার কেন করেছিল জানো নাকি? এটা দ্রুত যাতে প্রাণদণ্ড দেওয়া যায়, মিনিটের মধ্যে যেন কয়েকজনকে দেওয়া যায়, এরকম একটা ভাবসাব। ল্যাগ্রেঞ্জ সে কথাই বলেছিলেন। তো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। নোহাকে এটার জন্য 5 নম্বর দেওয়া হবে। উত্তরটা একেবারেই সঠিক এবং ইতিহাসটাও সঠিক। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ব্রিটেনের বাঁচার একটা বড় পথ হয়ে গিয়েছিল, নইলে ব্রিটেন কিন্তু বেঁচে থাকতে পারতো না, মানে স্বাধীন দেশ হিসেবে। সেটা হলো রাডার যন্ত্রের আবিষ্কার। পরবর্তীকালে যুদ্ধের পরেও রাডারের উপর অনেক কাজ হচ্ছিল, কারণ এটা একটা চমৎকার, ওটা দিয়ে অনেক কাজ করা যাচ্ছে। এবং যারা এটা ল্যাবরেটরিতে এটা কাজ চলছে, এটা বেসিক্যালি রেডিও ওয়েভ দিয়ে করা।
সে রেডিও ওয়েভের যে সৃষ্টিকার বিভিন্ন সার্কিট দিয়ে কাজ করছিল। তো যিনি তার মধ্যে একজন ছিলেন পার্সি স্পেন্সার বলে একজন। তো পার্সি স্পেন্সার আমেরিকান ল্যাবরেটরি, উনি চকলেট খান, প্যান্টের পকেটে চকলেট থাকে। উনি দেখলেন যেদিন উনি এক্সপেরিমেন্ট করেন চকলেটটা গলে যায়। খুব বিরক্তিকর একটা ব্যাপার, চকলেটটা খেতে পারেন না। কিন্তু পরে বিরক্ত হয়ে উনি এটা কারণ বের করার চেষ্টা করলেন এবং কারণটা বের করলেন। করে ওনাকে আর ল্যাবরেটরিতে কাজ করতে হয় নাই, কারণ উনি বিলিনিয়ার হয়ে গিয়েছিলেন। ঘটনা কি? মাইক্রোওয়েভ আবিষ্কার হয়েছিল। মাইক্রোওয়েভ মাইক্রোওয়েভ দিয়ে মাইক্রো ওভেন ওভেন আবিষ্কার আবিষ্কার হয়েছিল। হয়েছে। উত্তর সঠিক। ওয়েভ তো আগের থেকেই আছে, রাডার তো মাইক্রোওয়েভ দিয়েই তৈরি। কিন্তু উনি দেখলেন যে যখনই উনি যন্ত্র অন করেন ওনার চকলেট গলে যায়। তখন উনি বিরক্তির থেকে কাজ শুরু করলেন যে আসলে কি কোনো সম্পর্ক আছে। তো উনি করলেন কি, কর্ন আনলেন পরের দিন। কর্ন দেখা যায় ক্ষয় হয়ে যাচ্ছে। তারপর ডিম রাখলেন, দেখে ডিম একটা এক্সপ্লোড করছে ডিম। তখন উনি বুঝলেন যে ঘটনা কি, এবং উনি এটা করেছিলেন, প্যাটেন্ট করেছিলেন। মাইক্রোওভেন প্যাটেন্ট করে এত জনপ্রিয় হলো যে উনি কোটিপতি হয়ে গেলেন। নোহা এটার জন্যে নম্বর পাবে, পুরাটাই নম্বর, 5 নম্বর পাবে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা ইতিহাসের প্রশ্ন। যীশু খ্রিস্টের জন্মের সময়, মানে কিছু বছর আগে কিছু বছর পরে, ওই সময়টা রাফলি রোমানরা খুব রোমান আম্পায়ার তো তখন। রোমানরা কিন্তু বেশ ধনী, ওদের অনেক দাস টাস আছে, ওরা নানান দেশ থেকে ধন সম্পদ আনে, বড় বড় ধনী লোকজন আছে, খুব বিলাসী জীবন। এবং তখনই ওরা বাড়িতে তোমার বাথরুম পানি চলে আসে, সাপ্লাইয়ের পানি চলে আসে, বাথরুমে পানি চলে আসে। কোথার থেকে? 50 মাইল দূরে, 100 মাইল দূরে লেক আছে, লেক থেকে সোজা তার বাথরুমে চলে আসে, স্নানাগারে চলে আসে। অথচ কোনো পাম্প নাই, কিছু নাই। যে 50 মাইল দূরের থেকে, লেক থেকে কিভাবে তারা এই এতখানি পথ পানিকে ঠেলে নিয়ে আসতো? এটা কারণ বেসিক্যালি লেকটা একটু উপরের স্থলে থাকতো, যেটার কারণে অ্যাটমসফিয়ারিক প্রেশারের কারণে এটা নিচের দিকে আসতো, আর গ্র্যাভিটি পুলটাও থাকতো, এটার কারণে ওটা কোনো পাম্প ছাড়াই একা একা চলে আসতে হতো একটা সার্টেন লেক পাথ দিয়ে। উপরে হলে আর কত উপরে হতে পারে? এটা তো পাহাড়ের ব্যাপার। উপরে লাগতো না, যদিও যদি মানে পাইপটা যদি আসতো কিভাবে? আসতো হচ্ছে এই গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনের কারণে নিচের দিকে ওরা ইনক্লাইন করে রাখতো জিনিসটাকে, ইনক্লাইনেশনের মাধ্যমে এটা নিচের দিকে গড়িয়ে পড়তে থাকে। আসতো। উত্তর একেবারেই সঠিক। লেক যে খুব উঁচুতে তা না, কিন্তু অল্প উঁচুতে, হয়তো 50 মাইল দূরে, হয়তো 20-30 ফুট উঁচু। এই 20-30 ফুটকে নামিয়ে এনে, 50 মাইল নামিয়ে এনে স্টিল গ্র্যাভিটির এটা বজায় রাখা, এটা একটা ইঞ্জিনিয়ারিং মিরাকল, সিভিল ইঞ্জিনিয়ারিং। এগুলো বলতে অ্যাকুয়াডাক্ট। দেখতে মনে হবে একটা ব্রিজের মতো, ইট বা পাথর দিয়ে উঁচু করে, তারপর একটা নালা দিয়ে এই ঢালুটা একেবারে এই অল্প ঢালু দিয়ে চলে আসতো এই অ্যাকুয়াডাক্টে। এখনো মানুষ দেখতে যায় এগুলো, কিভাবে এরা করতো এটা। উত্তর সঠিক। আরমান 5 নম্বর। আমাদের এই পর্বটা শেষ হয়ে গেল। এরপরের পর্বটি হলো ভবিষ্যতে, 2025 থেকে 2035। ভবিষ্যতের কোনো একটা ঘটনা বা যেটা আমরা আশা করি ভবিষ্যতে হবে, আজকের বাস্তবতা নিরিখে, আজকে যা আমরা দেখছি, যে ডেভেলপমেন্টগুলো দেখছি, সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি। আন্দাজটা সবিস্তারে এবং সামনের দিকে ইমিডিয়েটলি কী হবে, তারপরে কী হবে, একটু আন্দাজের কিছুটা কল্পনার ঘুড়ি উড়াতে হবে, কিন্তু সেই সঙ্গে আমাদের খোঁজ খবরও রাখতে হবে। উন্নত দেশে বিশেষ করে মানুষের গড় আয়ু অনেক বেড়ে যাচ্ছে, সব দেশেই বেড়ে যাচ্ছে, কারণ উন্নত দেশে অনেক বেড়ে গেছে। ফলে প্রবীণ মানুষের সংখ্যা অনেক বেড়েছে, খুবই প্রবীণ মানুষ, তাদের যত্নের দরকার হচ্ছে। যেই হারে প্রবীণ মানুষের যত্নের দরকার হচ্ছে বা প্রবীণ মানুষ বাড়ছে, সেই হারে কিন্তু যত্ন দেবার মানুষ নাই। কাজেই অন্যরকম ব্যবস্থা করতে হচ্ছে এখন, যে সেই ব্যবস্থা রোবটিক যত্নকারী, সেদিক থেকে কি উন্নয়ন এখন হচ্ছে বা সামনে হতে পারে।
বর্তমান যে পর্যায়ে আছে সেই পর্যায়টি হলো আমরা আর কি সম্পূর্ণভাবে হিউম্যানয়েড কোনো রোবট বানাতে পারিনি, অর্থাৎ মানুষের মতো হাত পা চলাবে এরকম কোনো রোবট আমরা তৈরি করতে পারিনি, অথবা তৈরি করতে পারলেও সেটা সম্পূর্ণভাবে মানুষের মতো কাজ করতে পারছে না। এখন যখনই আমরা বৃদ্ধদের সেবা যত্ন করতে যাব তখনই কিছু কাজ আমাদেরকে আর কি হিউম্যানয়েড যদি কোনো যন্ত্রাংশ থাকে তাহলে সেটা দিয়ে অনেক আর কি সাবলীলভাবে করা সম্ভব। এটা তো আছে, এছাড়াও আছে ইন্টারনেট অফ থিংস, যেটা আর কি বিভিন্ন যন্ত্রপাতি আর কি আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে আমরা সেটা পরিচালনা করতে পারবো। তো ভবিষ্যতে দেখা যাবে যে হিউম্যানয়েড রোবটের একটা উত্থান আমরা দেখতে পাবো। মানুষের মতোই হাত পা বিশিষ্ট মানুষ রাস্তায় রাস্তায় চলাফেরা করছে, বৃদ্ধ মানুষদের তারা শপিং করে দিচ্ছে, কিংবা তাদের ঘরবাড়ি পরিষ্কার করে দিচ্ছে, তাদের হাঁটাচলায় সাহায্য করে দিচ্ছে। এরকম আমরা অনেক জিনিস দেখবো, এবং ইন্টারনেট অফ থিংস এটা যত বৃদ্ধি হবে ভবিষ্যতে আমরা দেখতে পারবো আমরা বাড়ির প্রায় 90% কিংবা 100% জিনিসই আমরা আমাদের স্মার্টফোনের মাধ্যমে রিমোটলি আমরা কন্ট্রোল করতে পারবো। অভয় এটুকু বলেছে, সেখানে রোবোটিক্সের কথা এসছে, ইন্টারনেট অফ থিংসের কথা এসছে, এগুলো সবই দরকার হবে, কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার হবে সেটা বেশি আসেনি। আমি আবার সুযোগ দেব, সেটা হলো ইন্টেলিজেন্স। সেটার কী হবে? এখন বর্তমানে আমরা যদি খেয়াল করি, ইলন মাস্কের টেসলা কোম্পানি তো অলরেডি হিউম্যান অ্যান্ড রোবটের উপর কাজ করছে, অ্যান্ড যে লেভেলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ছে, তো এআইয়ের সাথে যদি আমরা হিউম্যান অ্যান্ড রোবটটাকে আরও ভালোভাবে ইন্টিগ্রেট করতে পারি, এখানে অবশ্যই লাইভ মানে প্রসেসিংয়ে অনেক বিষয় আছে, কারণ হিউম্যান অ্যান্ড রোবট যেগুলো ইনফরমেশন ক্যাপচার করবে সেগুলো মেইনলি হবে হচ্ছে থ্রু ক্যামেরা। তো ক্যামেরাগুলো ইমেজ প্রসেসিংয়ের জন্য হাই জিপিইউ পাওয়ার লাগে। এখন জিপিইউ চিপসের অনেক সংকট চলছে, অনেক বিষয় আমাদের কনসিডারেশন রাখতে হবে। তো সেই দিকে এখনকার টেকনোলজি অনুযায়ী ইটস হাইলি আনলাইকলি আমরা 35-এর মধ্যে করতে পারবো কিনা, কারণ এলএলএমসগুলোকে আরও বেশি ট্রেন করতে হবে। ইট ক্যান নট হ্যালুসিনেট। যখন একজন ওল্ডারলি পার্সনকে কেয়ার দিবে, এটা যদি একটা লিটল বিটও হ্যালুসিনেশন করে, ওর কিন্তু ওই পার্সন কিন্তু জীবন সংখ্যায় পড়ে যেতে পারে। সো ওই দিকটা আমাদেরকে বিবেচনা রাখতে হবে যে ইন্টেলিজেন্সের ফ্যাক্টরটা, এটা নিয়ে আমাদের বেশি কাজ। চমৎকার বলেছে আরমান, আসল জায়গায় হাত দিয়েছে আরমান। একজন প্রবীণ মানুষের যত্ন নেওয়া চারটিখানি কথা নয়, এটা শুধু রোবট দিয়ে হবে না। আর হিউম্যানয়েড রোবট মানে হিউম্যানের মতো দেখতে হলেই হিউম্যানয়েড বলি আমরা, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো সে প্রবীণের অসুবিধাটা বুঝছে কিনা, প্রবীণের সাথে তার কানেকশন হচ্ছে কিনা, তাকে ছোঁয়া কি কতখানি ছুলে ঠিক আছে, কতখানি ধাক্কা দিলে সে নিতে পারবে, কতখানি ধরলে গ্রিপটা কতখানি হবে, এটা একমাত্র আজকের এলএলএম যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেটা বুঝতে পারছে। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কিন্তু যেই পথে যাচ্ছে সেই পথে সে মানুষের মতো বুঝতে শিখেছে, এই বোঝাটা খুব ইম্পর্টেন্ট। যেমন একজন বৃদ্ধকে নাড়াচাড়া করা না, শুধু সে যে সঠিক সময়ে ওষুধটা খাবে সেটা শুধু মনে রাখলে হবে না, মনে তো একটা কম্পিউটারও রাখতে পারে, কিন্তু উনি খেতে চাচ্ছেন না, ওনাকে বুঝাইয়ে খাওয়াতে হবে। এই যে বুঝানো মানে পার্সু করা, এটা মানুষের থেকেও ভালো করে এলএলএম অনেকটা, যে কারণে এলএলএম একটা অনেক সময় ক্ষতিও করছে, যে ছেলেপেলেকে বুঝাইয়া নানান কিছু বুঝাই ফেলেতেছে, এমন জিনিস করতে বোঝাচ্ছে যেটা হয়তো বোঝানো উচিত না, কিন্তু সে করতে পারছে। এটা পারসুয়েশন পাওয়ার তার অনেক। তো কাজে একজন বৃদ্ধের সঙ্গী হওয়া, তার কাজকর্ম করে দেওয়া, তাকে সঙ্গ দেওয়া, তাকে গল্প বলা, তার প্রয়োজনীয়তাটা বোঝা, এটাই বড় সুযোগ করেছে। রোবোটিক্সের চেয়েও এখানে বড় জিনিস হচ্ছে এটা, যে তার মনের কথা বোঝা। তো আরমানকে আমরা যথেষ্ট নম্বর দেবো, 7 নম্বর দেবো, আর 3 নম্বর দেবো অবকে প্রথমে জিনিসটা বলার জন্যে। যে আমরা পরের ভবিষ্যৎ প্রশ্নটা করি। মঙ্গল গ্রহে যাওয়ার আমাদের প্রস্তুতি অনেকখানি হয়ে গেছে। মঙ্গল গ্রহে যেতে আমাদের পরবর্তী পদক্ষেপগুলো, এখনকার পদক্ষেপ আর পরবর্তী পদক্ষেপগুলো আগামী বছরগুলোতে 2025 থেকে 2035-এ কী হবে? নোহা, এখানে হচ্ছে গিয়ে স্পেস ট্যুরিজমের বিষয়টা এসে পড়ে। তো সেটার জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি, নাসা হতে পারে বা টেসলা কোম্পানি বা স্পেস এক্স, তো এরা হচ্ছে গিয়ে এক ধরনের ট্যুরিজম করতে পারে মার্সের মধ্যে। তো সেটা হচ্ছে কি, ইট উইল বি অনলি ফর দ্য সুপার রিচ লাইক বিলিয়নার্স, যারা হচ্ছে কি অতি ধনাঢ্য ব্যক্তি, তারাই একমাত্র এখানে যেতে পারবে। তো সেটার জন্য হচ্ছে গিয়ে আমাদের সোসাইটির মধ্যে এক ধরনের ইনইকুয়ালিটি দেখা দিতে পারে, বিকজ এটার জন্য হচ্ছে গিয়ে অনেক বেশি
জ্বালানিও নষ্ট হবে, বিকজ একটা স্পেসশিপকে এত দূরে পাঠাতে অনেক বেশি পরিমাণে জ্বালানি লাগে। তো এটার জন্য হচ্ছে গিয়ে মানুষের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলা বা হচ্ছে ইনইকুয়ালিটি দেখা দিতে পারে। আর হচ্ছে গিয়ে আমি নুহাকে এখানে থামাবো। নুহা একদিকে যাচ্ছে, সে আমাদের সামাজিক অবস্থাটা দেখছে, কে যেতে পারবে না পারবে, কিন্তু তার আগে এগুলো ওটা পরের প্রশ্ন, মানে পরে আমরা চিন্তাতে যেতে পারবো। এখন আদৌ যেতে পারবো কি না এবং গেলে স্টেপগুলো কি হবে ওই দিকটাও একটু দেখা দরকার। সেজন্য আমি আবার এটা দেব। আরমান, আমাদের মার্সে ট্রাভেল করতে 7 মাস সময় লাগে, আর্থ থেকে মার্স ইজ 7 মান্থস ট্রাভেল পিরিয়ড। তো সেটার যে ফুয়েলের যে জ্বালানি খরচটা সেটাও মাথায় রাখতে হবে। বারবার একটা স্পেসশিপ পাঠায় ওটাকে যে এক্সপেরিমেন্ট করাটা, এটা আমাদের একটা ইকোনমিক্যাল কনসিডারেশন আনতে হবে। অ্যান্ড ইভেন জ্বালানি কম খরচের উপায়টা কি? রিউজেবল রকেট, যেটা ইলন মাস্কের স্পেস এক্স সম্ভব করে ফেলতেছে, যে রকেটগুলোকে আবার ইউজ করা যাচ্ছে, সেই জিনিসটার দিকে একটু খেয়াল রাখলে আমাদের জ্বালানিটা অনেকটাই সেভ হয়ে যেতে পারে। কারণ রকেট প্রথমত ফেরত আসতো না, এখন ফেরত আসতেছে। সো আমাদের এদিক দিয়ে একটু কস্ট বাঁচতে পারে, কিন্তু আমাদের এটা কনসিডার রাখতে হবে যে আমাদের এই আদৌ এক্সপেরিমেন্টটা হবে কিনা। আমাদের যেটা মানে মেন কারণ থেকে আমরা এটা শুরু করছি যে আমাদের পৃথিবীটা ইনহ্যাবিটেবল হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আরমানেরও কিছু পয়েন্টস আছে, কিন্তু আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো যে ইমিডিয়েট প্রবলেমগুলো কি, ইমিডিয়েট প্ল্যানটা কি? মার্সের পরিবেশটা মানুষদের থাকার জন্য একেবারে উপযুক্ত না। তো প্রথমেই আমাদের যেটা স্টেপ আমাদেরকে নিতে হবে সেটা হলো মার্সে হিউম্যানদের থাকার জন্য এমন একটা তুলনামূলক ব্যবস্থা তৈরি করা। এখানে প্রথমেই চলে আসে আমরা কিভাবে এতগুলো জিনিসপত্র মার্সে ট্রান্সপোর্ট করব। সেজন্য ইলন মাস্কের স্পেস এক্সের স্টারশিপ, যেটা হিউজ পরিমাণ মালামাল পৃথিবী থেকে মার্সে নিয়ে যেতে পারে। যদি থাকতে হয় তখন এসব সমস্যা উঠবে, জি, কিন্তু যদি যাওয়ার ব্যাপার হয় তাহলে চাঁদেও আমরা গেছি। জি, চাঁদের চেয়েও তো খারাপ না মার্স, বরং ভালো, চাঁদের চেয়ে ভালো। তো কাজেই সেটা নয়, কিন্তু যাওয়ার সমস্যাগুলো কি? প্ল্যানটা হলো স্যার জ্বালানি সংকটটাকে আর কি মেটানো। জ্বালানি সংকটটাকে মেটানোর অনেকগুলো পদ্ধতির একটা হচ্ছে নিউক্লিয়ার এনার্জি ইউজ করা, যেটা রকেটের ফিউল। ঠিক আছে, আমি অবয়কে এখানে থামাবো। এটার জন্যে আমার মনে হয় নুহা আর আরমানই নম্বরগুলো পাবে। নুহা 5, আরমান 5। কারণ দুটো ভিন্ন বিষয়। একটা হলো যে সময়, লম্বা সময় লাগবে, এটা আমরা সইতে পারবো কি না, পথে থাকা, এটার উপর গবেষণা চলছে, স্পেস স্টেশনে গবেষণা চলছে। এরকম অবস্থা আমরা কতখানি পারবো। দ্বিতীয় কথা হলো যে এই পথ পাড়ি দেওয়ার মতো পাথেও তো তার একটাই হলো যে আমরা পৃথিবী থেকে যাব না, আমরা চাঁদ থেকে যাব। কাজে চাঁদ মাঝখানে চলে আসছে। এই জন্য আমাদের মার্স অভিযানের আগে চাঁদ অভিযানের প্ল্যান আছে আমাদের, মানে নাসা যারা এটার করছে যুক্তরাষ্ট্রে। এবার কিন্তু যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা সেটা কিন্তু শুধু সরকার করবে না, এটা বেসরকারি, যেটা বলা হয়েছে, যেটা নুহা বলেছে যে বেসরকারি উদ্যোগও এর সাথে যুক্ত হবে, এলন মাস্ক এরা যেগুলো করছে, এবং একটা যৌথ প্রচেষ্টা হবে। আরেকটা জিনিস হচ্ছে, এটাও ফেলার জিনিস না, যেটা এসেছে কথা, যে ওখানকার পরিবেশ, সেটা নিয়ে আমাদের রোবট পাঠিয়ে দিয়েছি। সেই রোবট কারা আছে কেউ যদি বলতে পারে, আমি একটু সুযোগ দেব, কারা আমাদেরকে জানাচ্ছে? তো স্যার যেগুলো রোবট আমরা পাঠিয়েছি সেগুলো মূলত রোভার, যেমন পার্সিভারেন্স রোভার আছে, তারপরে আরো বিভিন্ন রোভার আছে যেগুলো কিউরিওসিটি, পার্সিভারেন্স, জি, এগুলো আরো একটা আছে যাক, সেটা চায়নার জুরং, চীন পাঠিয়েছে একটা জুরং। তারা কিন্তু অনেক খবর দিচ্ছে, তারা ওখানে পুরো ল্যাবরেটরি নিয়ে গেছে, এবং তারা যে পানি পেয়েছে, এবং ওখানে হেলিকপ্টারও উড়াইছে তারা, তো অনেক কিছু হয়েছে, ছোট খেলনা হেলিকপ্টারের মতো। কাজে ওসব আমরা জানি, যেতে পারলে তার একটা প্ল্যান হয়ে গেছে, অলরেডি যাওয়ার একটা প্ল্যান হয়ে গেছে, যে থাকলে মাটির ভিতরে কিভাবে থাকবো, কোথায় থাকবো, কি সব। 4 আরমান, 4 নুহা, 2 অভয়। তো আমরা এই পর্বটা ওখানেই শেষ করছি, ভবিষ্যৎ নিয়ে। আমাদের পরবর্তী পর্ব সেটা লিমেরিক, মজার পর্ব, ছড়ার পর্ব, কবিতার পর্ব, 5 লাইনের কবিতার লিমেরিক। মনোযোগ দিয়ে শুনতে হবে, এবং বিজ্ঞানের কোন বিষয়, কোন ঘটনা, কি ব্যাপার, এটা একদম ছত্রে ছত্রে লিমেরিক থেকে বোঝাতে হবে আমাকে। স্থির স্থিরই থাকে চুপ, চলমান চলে একই রূপ,
বাধা না পেলে ঠেলা না খেলে এভাবেই চলে চিরযুগ। স্যার এটা মূলত নিউটনের গতির প্রথম সূত্রটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে গতিশীলই থাকবে। এটা মূলত নিউটন প্রদান করেন 1700 শতকের দিকে। সেটা যখন তিনি প্রদান করেন, অর্থাৎ গতির সূত্র যখন প্রদান করেন, তখনই আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন সেটাতে অনেক কাজে লেগেছিল, যে নিউটনের সূত্রগুলো ব্যবহার করে আমরা না ঠিক আছে, এই সূত্র আমাদের একেবারে স্কুলের প্রথম দিকেই শেখানো হয়, সেটাকেই আমরা লিমেরিক বলে। বাধা না পেলে ঠেলা না খেলে সে এভাবেই চলে চিরযুগ, চলতে থাকলে চলতেই থাকবে। চমৎকার। অভয় এটার জন্য 10 নম্বর পাবে এই লিমেরিকটা ব্যাখ্যা করার জন্য। আমরা পরবর্তী লিমেরিকে চলে যাই, মনোযোগ দিয়ে শুনতে হবে। ছন্দটা অন্যরকম। মটরশুটির বাবা মার গুণ কোন পদ বেয়ে বুঝলেন তিনি কেমনে পেল ছেলে আর মেয়ে। আমাকে আগে ঠিক আছে সাদি বলবে, লিমেরিকটা আগে বলার সুযোগ দিতে হবে। মটরশুটির বাবা মার গুণ কোন পদ বেয়ে বুঝলেন তিনি কেমনে পেল ছেলে আর মেয়ে। কণার মতো জিন এটি বংশের ঋণ, অবশেষে এই জিনটি হলো ডিএনএ। এখানে মূলত গ্রেগর জোহান মেন্ডেলের কথা বলা হয়েছে, জিন তত্ত্বের, যে হচ্ছে ওনাকে আবিষ্কারক বলা হয়। মানুষটাকে গ্রেগর জোহান মেন্ডেল। হ্যাঁ, মেন্ডেল। হ্যাঁ, এখানে হচ্ছে উনি হচ্ছে জিন তত্ত্ব নিয়ে হচ্ছে প্রথম আমাদের ধারণা দেন। আর উনি হচ্ছে খ্রিস্টান, হচ্ছে পাদ্রি টাইপের, মানে ওখানকার হচ্ছে একটা কি বলে ওটা, মানে ফাদার টাইপের বা এরকম টাইপের একটা লোক ছিল। উনি হচ্ছে ওখানে মানে ফাদার বলতে হচ্ছে এই যে মটরশুটির বাবা মার গুণ, এটা কেন? এটা হচ্ছে এক বর্ষ একটা জীবী হচ্ছে উদ্ভিদ ছিল। এটা নিয়ে গবেষণা করার কারণে দেখা গেছে যে আমরা যখন বৈশিষ্ট্যগুলা হচ্ছে মানে করি, তখন একটা বৈশিষ্ট্যর মধ্যে একটা জিনের জন্য একটা বৈশিষ্ট্যই থাকে। এই জন্য হচ্ছে দেখা যায় যে মানে জিনগুলাই তো মূলত হচ্ছে বৈশিষ্ট্যের জন্য দায়ী। উনি এগুলাকে মানে ফ্যাক্টর বলে হচ্ছে বলছিল আর কি, যেটা হচ্ছে জিন ছিল। আর হচ্ছে এই জিনই হচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্য হচ্ছে সন্তান মানে বাবা মা থেকে সন্তান সন্ততিতে সঞ্চারিত করে আর কি। এই জিনের জন্যই মূলত হচ্ছে। আর জিনের যদি হচ্ছে এটি বংশের ঋণ। হ্যাঁ, আর ডিএনএ আমরা যদি আরো ভাবি তাহলে হচ্ছে ডিএনএ এর মধ্যে হচ্ছে জিন থাকে আর কি। ডিএনএ এর মধ্যে বেশ কিছু পার্ট থাকে, একটা হচ্ছে এক্সন আর একটা হচ্ছে ইন্ট্রন হচ্ছে যেটা আমরা ঠিক আছে, আমরা ওই ডিটেইলসে গেলাম না। মেন্ডেলেই প্রথম দেখেছে যে জিন বলে কণার মতো, যে বাবা মা থেকে সন্তানের কাছে নিয়ে যাবে। কিন্তু অনেক প্রশ্নের উত্তর তখনও পাওয়া যায়নি, কিন্তু মেন্ডেলেই প্রথম এই বংশগতির ব্যাপারটা, হেরিডিটির ব্যাপারটা এনেছিলেন। এবং সেটা এনেছিলেন মটরশুঁটি, এবং মটরশুঁটি বেছে নিয়েছিলেন কেন? কারণ মটরশুঁটি সহজ সরল জিনিস, তার মধ্যে পেঁচপাচ নাই। গুণ বলতে দুটাই, একটা হলো কুচকানো বীজ অথবা মসৃণ বীজ, এইটুকুই, এটাতে কাজ করা সহজ, সেজন্যই। চমৎকার। সাদি পুরো নম্বর পাবে, 10 নম্বর এটার জন্যে। তো আমরা আমাদের অনুষ্ঠানটি শেষ করে ফেললাম। আমরা স্কোরবোর্ডটা দেখি কার কত নম্বর জমলো, সেই হিসেবে আমরা আগামীতে যারা ভালো করলো তাদেরকে আবার আমন্ত্রণ জানাবো, এবং নতুন কিছু প্রতিযোগীকেও হয়তো আমরা পাবো। যারা অনুষ্ঠানটি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ। আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানটা এখানে শেষ করছি।